বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী সামিরা সিলবুকের লেখা দিস টাইম ইউ রিটার্ন টু ইয়োর সেলফ বইটি। রতন আলিপুর নামের এক ছোট্ট গ্রামে থাকা এক সাধাসিধে ছেলে ছিল। তার মুখে সবসময় এক সরল হাসি লেগে থাকত, আর চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা, যেন সে নিজেকেই কিছু প্রশ্ন করতে চায়। গ্রামের অন্য ছেলেদের মতোই সেও খেতে কাজ করত, কিন্তু তার মনে অন্য কিছু চলত। সে প্রায় গাছের ছায়ায় বসে আকাশ দেখতে দেখতে ভাবত, আমি কে? সত্যি কি আমি শুধু ক্ষেতের একজন ছেলে, নাকি আমার অন্য কোনো পরিচয় আছে? একদিন গ্রামের পুরনো লাইব্রেরিতে সে একটি বই খুঁজে পায়, সিলের কবিতা। নামটা তার অদ্ভুত লাগলেও কৌতূহলের বশে সে বইটি তুলে নেয় এবং সেই গাছের নিচেই বসে পড়তে শুরু করে। প্রথম কবিতাটি পড়া মাত্রই রতন যেন এক অন্য জগতে হারিয়ে গেল। কবিতাটি ছিল, আয়নায় যাকে দেখি সে আমি নই, লোকে আমায় যেমনটা ভাবে হয়তো আমি তেমনও নই। নিজের সাথে দেখা করতে হবে, নিজেকেই প্রশ্ন করতে হবে, ভিড়ে নয় একাকিত্বে নিজেকে চিনতে হবে। এই লাইনগুলো রতনের হৃদয় ছুঁয়ে গেল। তার মনে হলো যেন কেউ তার মনের কথাই লিখে দিয়েছে। সেদিন প্রথমবার সে বুঝতে পারল যে সে নিজেকে মোটেই চেনে না। সে শুধু তাই করে যাচ্ছে যা সবাই করে, ঘুম থেকে ওঠা, খেতে যাওয়া, খাওয়া, ঘুমিয়ে পড়া। কিন্তু তার ভেতরের যে অস্থিরতা তা কেউ কখনো বোঝেনি, হয়তো সে নিজেও না। সেই দিনের পর থেকে রতন প্রতিদিন সিলের কবিতা পড়তে শুরু করল। প্রতিটি কবিতা যেন তার ভেতরের একটি নতুন স্তর উন্মোচন করত। সে বুঝতে পারল যে আত্মসচেতনতা কোনো ভারী শব্দ নয়, এটা আসলে নিজের সাথে দেখা করার এক যাত্রা। একদিন সে একটি কবিতা পড়ল যেখানে লেখা ছিল, যখন তুমি ভিড়ের মধ্যে নিজেকে সবচেয়ে আলাদা অনুভব করবে তখন ভয় পেও না, হয়তো সেখান থেকেই তোমার আসল পথের শুরু। রতন ছোটবেলা থেকেই ভাবত যে সে অন্যদের চেয়ে একটু আলাদা। যখন অন্য ছেলেরা ক্রিকেট খেলায় মগ্ন থাকত, তখন তার পুরনো ভাঙা রেডিও খুলে নতুন কিছু তৈরি করতে ভালো লাগত। কিন্তু সে কখনো নিজেকে গুরুত্ব দিত না, ভাবত এসব সময় নষ্ট। কিন্তু এখন তার মনে হতে লাগলো যে হয়তো এটাই ছিল তার নিজেকে অনুসন্ধান করার তার নিজস্ব উপায়। ধীরে ধীরে রতন একটি ডায়েরি রাখতে শুরু করল। প্রতিদিন সে তার দিনের ছোট ছোট ঘটনা লিখত। আজ কি ভাবল, কি অনুভব করল, কি নতুন শিখল। এই ছোট ছোট বিষয়গুলো তাকে নিজের সম্পর্কে আরও সচেতন করে তুলছিল। দিন যত যেতে লাগলো সে বুঝতে পারল যে তার মেশিনের প্রতি আগ্রহ আছে, নতুন কিছু তৈরি করতে তার আনন্দ হয়, এবং সবচেয়ে বড় কথা, সে একা ভাবতে ভয় পায় না, বরং উপভোগ করে। একদিন গ্রামে বিদ্যুৎ চলে গেল, সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। রতন সুযোগ বুঝে তার পুরনো রেডিওর পার্টস আর কিছু তার দিয়ে একটা ছোট আলোর ব্যবস্থা তৈরি করল, যা দিয়ে দুটি বাড়িতে জরুরি আলো জ্বলে উঠল। গ্রামের লোকেরা তাকে নিয়ে গর্ববোধ করল, কিন্তু তার চেয়েও বেশি রতনের নিজের ওপর বিশ্বাস জন্মালো। তার প্রথমবার মনে হলো যে হ্যাঁ, আমিও কিছু করতে পারি। সেই রাতে সে আবার তার ডায়েরি খুলে লিখছিল, আজ প্রথমবার মনে হলো আমি অকেজো নই, আমি আলাদা কিন্তু বেকার নই। সেই লাইনের নিচে সে একটি বড় স্মাইলি আঁকল। তখনই তার একটি কবিতার কথা মনে পড়ল, যেদিন নিজেকে গ্রহণ করবে সেদিন থেকে আসল জাদু শুরু হবে। অন্যদের সাথে লড়াই করা সহজ, কিন্তু নিজের সাথে বন্ধুত্ব করাই আসল জয়। রতন এখন আর আগের মতো ছিল না। সে নিজের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করতে শুরু করল, যেমন প্রতি মাসে একটি নতুন যন্ত্র তৈরি করা বা কোনো পুরনো জিনিস থেকে দরকারি কিছু বানানো। সে সব কাউকে দেখানোর জন্য করত না, শুধু নিজের জন্য করত। আর প্রতিবার নতুন কিছু শিখে তার চোখ দুটো চকচক করে উঠত। এখন লোকেরা তাকে অন্য নজরে দেখতে শুরু করেছিল, কিন্তু তাতে রতনের বিশেষ কিছু যায় আসত না। আগে তার মনে হতো লোকের অনুমোদন প্রয়োজন, কিন্তু এখন সে বুঝেছিল যে সবচেয়ে জরুরি হলো নিজের অনুমোদন। সে নিজেকে এখন একজন উন্নত মানুষ বলে মনে করতে শুরু করেছিল। একদিন গ্রামে এক বহিরাগত এলেন, এক এনজিও থেকে, যিনি গ্রামীণ অনুমোদন নিয়ে কাজ করতেন। তিনি রতনের বানানো কিছু মডেল দেখে বললেন, তোমার মধ্যে সম্ভাবনা আছে, তুমি চাইলে আমরা তোমাকে আরও প্রশিক্ষণ দিতে পারি। রতন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি প্রস্তুত, কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। যেখানেই যাই
নিজেকে বোঝার এবং আরও উন্নত করার এই চেষ্টা আমি ছাড়ব না। সেই বহিরাগত হাসলেন। এটাই তো আসল বিকাশ, বাইরের দুনিয়া দেখা কিন্তু ভেতরের দুনিয়াকে না হারানো। রতন এখন এক নতুন যাত্রায় বেরিয়ে পড়েছিল, কিন্তু তার সাথে ছিল তার ডায়েরি, সিলের কবিতা এবং তার সেই ভেতরের বন্ধু, তার আসল সত্তা। সে জানত সামনের পথ কঠিন হবে, কিন্তু এখন তার ভয় ছিল না, কারণ সে নিজের সাথে দেখা করে ফেলেছিল। সে তার ডায়েরিতে শেষ লাইনটি লিখল, আমি এখন নিজের থেকে পালাই না, প্রতিদিন নিজের সাথে দেখা করি। গ্রাম থেকে শহরে যাচ্ছি, কিন্তু নিজের হৃদয় থেকে দূরে যাচ্ছি না। যে প্রশ্নগুলো একসময় ভয় দেখাতো, এখন তারাই পথ দেখায়। আমি রতন এবং নিজেকে নিয়ে আমার কোনো সংশয় নেই। রতনের এই যাত্রা শুধু একটি ছেলের ছিল না, এ ছিল সেই প্রত্যেক মানুষের গল্প যে নিজেকে চিনতে চায়। সিলের কবিতা তাকে শিখিয়েছিল যে নিজেকে জানা, বোঝা এবং গ্রহণ করা কোনো একদিনের ব্যাপার নয়, এটি একটি জীবনব্যাপী যাত্রা। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, এই যাত্রায় সবচেয়ে ভালো সঙ্গী হলো আপনি নিজে। আর যখন আপনি নিজের সাথে যুক্ত হয়ে যান, তখন দুনিয়ার কোনো কিছুই আপনাকে পথভ্রষ্ট করতে পারে না। শহরের পরিবেশ রতনের জন্য ছিল সম্পূর্ণ নতুন। উঁচু উঁচু বিল্ডিং, ছুটন্ত গাড়ি, অচেনা মুখ, সব কিছুই অদ্ভুত লাগছিল, কিন্তু তার ভেতরে ছিল এক অন্যরকম শক্তি। সে নতুন কিছু শিখতে এসেছিল, নিজেকে এগিয়ে যেতে দেখতে চেয়েছিল। কিন্তু দিন যত গড়াতে লাগলো, সেই শক্তি ধীরে ধীরে ক্লান্তিতে পরিণত হলো। শহরের ভিড়ে এক অদ্ভুত একাকিত্ব ছিল। সারা দিন ট্রেনিং, নতুন জিনিস শেখার, মানুষের সাথে কথা বলা, সব কিছু খুব দ্রুত ঘটছিল। কিন্তু রাতে যখন সে তার ছোট ঘরে একা বসত, তখন ভেতরটা কেমন যেন ভেঙে যেত। তার মন প্রায়ই গ্রামের কথা মনে করত, মায়ের কথা, বাবার হাসি, ক্ষেতের গন্ধ, সব কিছু তার স্মৃতিতে তাজা ছিল। কিন্তু সবচেয়ে বেশি তার অভাববোধ হতো সেই ডায়েরিটা, যা সে গ্রামেই ফেলে এসেছিল। সিলের বইটি সে সাথে এনেছিল, কিন্তু ডায়েরিটা আনেনি। একদিন খুব ক্লান্ত এবং মানসিকভাবে ভেঙে পড়ে সেই বইটি তুলে নিয়ে একটি পাতা খুলল। কবিতাটি ছিল, যে ক্ষতগুলো লুকিয়ে রেখেছ সেগুলো এখনও ভেতরে কাঁদে। বাইরে পৃথিবী হাসে, কিন্তু ভেতরের ঝড় কে বা দেখে। রতন যেন সেখানেই জমে গেল। তার মনে পড়ল যে গ্রামে যখন বাবা তার পছন্দের কাজগুলোকে গুরুত্ব দেননি, তখন সে কতটা ভেঙে পড়েছিল। আর ছোটবেলায় যখন তার এক বন্ধু তাকে একা ফেলে চলে গিয়েছিল, তখন সে কতটা গভীর দুঃখ পেয়েছিল। সেই সব কথা যা সে কখনো কাউকে বলেনি, তা ধীরে ধীরে তার ভেতর থেকে বেরিয়ে আসছিল। সে বুঝতে পারল যে সে নিজের সাথে তো দেখা করেছে, কিন্তু যে পুরনো ক্ষতগুলো ছিল সেগুলোকে সে এখনও সারিয়ে তোলেনি। পরের কয়েকদিন রতন সেই বইটি শুধু পড়ল না, যাপন করল। সে প্রতিটি কবিতায় নিজের কষ্টকে খুঁজে পেত, তা অনুভব করত এবং ধীরে ধীরে নিজেকে মুক্ত করত। একটি কবিতায় লেখা ছিল, কান্না দুর্বলতা নয়, এটা হলো কষ্ট থেকে মুক্তির সেতু। লুকিয়ে রাখলে কিছুই কমে না, শুধু আরও গভীর হয়। সে প্রথমবার নিজেকে কাঁদার অনুমতি দিল। আশেপাশে কেউ ছিল না, শুধু সে আর তার সত্যি। সে আয়নায় নিজেকে দেখে নরমভাবে বলল, তুই একা নোস রতন, আমি তোর সাথে আছি। এই কথাগুলোই তার জন্য থেরাপির মতো কাজ করল। ধীরে ধীরে সে পুরনো স্মৃতির বাক্সগুলো খুলতে শুরু করল, সেই সব কথা যা বছরের পর বছর ধরে হৃদয়ে বন্ধ ছিল। একদিন ট্রেনিং সেন্টারে তার এক মেয়ের সাথে আলাপ হলো, নাম অনন্যা। সেও ছোট শহর থেকে এসেছিল এবং রতনের মতোই অনুভব করছিল। দুজনের কথা কবিতা নিয়ে শুরু হলো। যখন রতন সিলের একটি কবিতা শোনালো, অনন্যার চোখেও জল চলে এলো। সে বলল, এই কবিতাটা আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দেয়, যিনি আর নেই। সেদিন দুজনে প্রথমবার তাদের কষ্ট কারো সাথে ভাগ করে নিল। সেই কথোপকথনের পর রতন বুঝতে পারল যে মানসিক নিরাময় শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা তখনই পূর্ণতা পায় যখন আপনি অন্য কাউকে তার নিরাময়ের যাত্রায় সাহায্য করেন। এখন রতন নিজেকে কিছুটা ভালো অনুভব করতে লাগলো। সে তার অনুভূতিগুলোকে বুঝতে শুরু করলো, সেগুলোকে লিখতে শুরু করলো, এবার নতুন ডায়েরিতে। এক সন্ধ্যায় পার্কে বসে রতন একটি নতুন কবিতা লিখছিল। আমি এখন ঠিক আছি, কারণ আমি নিজেকে সারিয়ে তোলার সুযোগ দিয়েছি। আমি এখন কষ্টকে ভয় পাই না, তাকে বুঝি, তাকে আলিঙ্গন করি। সে জানত যে অতীত পুরোপুরি মুছে ফেলা যায় না, কিন্তু এখন তা বোঝা নয়, শুধু তার গল্পের একটি অংশ। যে ক্ষতগুলো একসময় একাকিত্বে জ্বলত, এখন সেগুলো তার শক্তি হয়ে উঠেছে। একবার যখন বাড়ি থেকে ফোন এলো যে মা অসুস্থ, তার মন খুব ঘাবড়ে গেল। সে সারা রাত ঘুমাতে পারল না,
কিন্তু সেই রাতে সে নিজেকে ভাঙতে দিল না। সে নিজেকে ভেতর থেকে বলল, ঘাবড়াস না, তুই শক্তিশালী আর সব ঠিক হয়ে যাবে। এই সেলফ টকই এখন তার শক্তি হয়ে উঠেছিল। পরের দিন মায়ের শরীর স্থিতিশীল হলো এবং যখন সে মায়ের গলা শুনল তার চোখে জল চলে এলো। কিন্তু এবার সেই কান্না দুর্বলতার ছিল না, তা ছিল ভালোবাসা, সংযোগ এবং নিরাময়ের। রতন এখন তার ট্রেনিং শেষ করেছে, সে একটি ভালো চাকরির অফারও পেয়েছে, কিন্তু তার চেয়েও বড় কথা, সে তার ভেতরের খালি জায়গাগুলো বুঝতে পেরেছে। সে এখন জানতো যে নিরাময় কোনো সরল রৈখিক যাত্রা নয়। কিছুদিন ভালো যাবে, কিছুদিন খুব ভারী লাগবে, কিন্তু যখন আপনার কাছে নিজের অনুভূতি বোঝার উপায় থাকে তখন আপনি যে কোনো ঝড়ের মধ্যে দিয়ে যেতে পারেন। সেই শহরে একটি ছোট কবিতার গ্রুপ শুরু করলো, যেখানে প্রতি সপ্তাহে লোকেরা তাদের অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করত। সেখানে সে অনন্যার সাথে মিলে মানুষদের উৎসাহ দিত। যা কিছু কষ্ট আছে তা চেপে রেখো না, লেখো, বলো, প্রকাশ করো, কিন্তু নিজের থেকে পালিয়ে যেও না। রতন এখন আর সেই গ্রামের সাধাসিধে ছেলেটি ছিল না। সে একজন আবেগগতভাবে সচেতন মানুষ হয়ে উঠেছিল, যে শুধু নিজেকেই বোঝেনি, বরং অন্যদেরও তাদের পথে চলতে সাহস জুগিয়েছে। সে আবার তার ডায়েরিতে লিখল, শহর আমাকে বদলে দিয়েছে কিন্তু হারিয়ে দেয়নি। গ্রামের মাটিতে যে বীজ বুনেছিলাম তা এখানে এসে ফুটেছে। আমি এখন আমার কান্নাকে ভয় পাই না, কারণ আমি জানি সেখান থেকেই সবচেয়ে সুন্দর ফুল ফুটবে। রতনের গল্প শুধু একটি ছেলের ছিল না, এ ছিল সেই প্রত্যেক মানুষের গল্প যে ভেতর থেকে ভেঙে পড়েছে কিন্তু নিরাময়ের খোঁজে আছে। সিলের কবিতা তাকে পথ দেখিয়েছিল, কিন্তু চলতে সে নিজেই শিখেছিল। আর এটাই সবচেয়ে সুন্দর কথা, যখন আপনি নিজের ক্ষত দিয়েই আলো তৈরি করতে শেখেন। রতনের জীবন এখন এক নতুন মোড়ে দাঁড়িয়েছিল। শহরের সেই ব্যস্ত জীবনে যেখানে সে একসময় নিজেকে হারানো অনুভব করত, এখন সেই জায়গায় তাকে স্বস্তি দিচ্ছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, আসল বিকাশ তো এখনও বাকি ছিল। চাকরি পাওয়ার পর সবাই ভাবে যে এখন সব ঠিকঠাক, কিন্তু রতন শীঘ্রই বুঝতে পারল যে ব্যক্তিগত বিকাশ শুধু ভালো চাকরি বা টাকার মধ্যে সীমাবদ্ধ নয়। আসল প্রশ্ন ছিল, সে কি সত্যি একজন উন্নত মানুষ হয়ে উঠছে, নাকি শুধু দুনিয়ার ভিড়ে মিশে যাচ্ছে। একদিন অফিসে একটি প্রেজেন্টেশনের সময় রতনের একটি ছোট ভুল হয়ে গেল। ম্যানেজার সবার সামনে তাকে বকা দিলেন, আর রতন ভেতর থেকে আবার সেই পুরনো নিরাপত্তাহীন ছেলেটি হয়ে গেল। কিন্তু এবার সে নিজেকে থামালো। রাতে বাড়ি ফিরে সে ভাবল, আগে এমন মুহূর্তে আমি নিজেকে দোষ দিতাম, এখন আমাকে বুঝতে হবে ভুলটা কেন হলো এবং পরের বার কিভাবে আরও ভালো করা যায়। এই ভাবনার ধরনই ছিল তার বিকাশের প্রথম ধাপ। সে নিজেকে একটি প্রশ্ন করল, আমি কি প্রতিদিন নতুন কিছু শিখছি, নাকি শুধু কাজ করে দিন পার করছে? এই প্রশ্নটি শুনতে সহজ হলেও ভেতর থেকে খুব গভীর ছিল। সে ঠিক করল যে প্রতি সপ্তাহে সে নিজেকে কোনো না কোনো ছোট বিষয় চ্যালেঞ্জ করবে। কখনো নতুন কোনো দক্ষতা শেখা, কখনো কোনো পুরনো ভয়কে মোকাবিলা করা, আবার কখনো নিজেকে অস্বস্তিকর প্রশ্ন করা। সে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা শুরু করল। রতন সপ্তাহান্তে নিজের জন্য একটি নতুন রুটিন তৈরি করল। সে সকালে তাড়াতাড়ি উঠে কাছের এক ক্যাফেতে বসত, একটি কবিতা পড়ত এবং তারপর নিজের ভাবনাগুলো লিখত। সে নিজেকে জিজ্ঞেস করত, এই সপ্তাহে আমি কি আবেগগত বা মানসিকভাবে বড় হয়েছি? আমি কি আগের চেয়ে একটু ভালো মানুষ হতে পেরেছি? শুরুতে এসব একটু অদ্ভুত লাগত, কিন্তু ধীরে ধীরে এটি তার সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠল। একদিন ক্যাফেতে বসে থাকার সময় এক বয়স্ক ভদ্রলোক এসে বললেন, তুমি তো রোজ এখানে কিছু লেখো, তাই না? আমি তোমায় দেখি। রতন হেসে বলল, হ্যাঁ, শুধু নিজেকে একটু ভালো করার চেষ্টা করছি। সেই লোকটি হেসে বললেন, খুব ভালো বাছা, যে মানুষ প্রতিদিন নিজেকে একটু করে শুধরানোর চেষ্টা করে সেই আসল বিজয়ী। সেই সাধারণ কথোপকথনটি রতনকে আরও অনুপ্রাণিত করল। এখন সে শুধু কবিতা পড়ত না, বরং তার অর্থ নিজের দৈনন্দিন জীবনে প্রয়োগ করত। সিলের একটি কবিতায় লেখা ছিল, তুই প্রতিদিন বদলাস, কখনো কষ্টে, কখনো আশায়, কিন্তু প্রতিটি রূপে তুই হয়ে উঠছিস সে যে কালকের চেয়ে উন্নত। রতন সেদিন থেকে তার মানসিকতা এমনভাবে তৈরি করল যে পরিস্থিতি যাই হোক না কেন তাকে কিছু না কিছু শিখতে হবে। যদি কোনো বন্ধু তাকে উপেক্ষা করে, সে ভাবত এই প্রত্যাখ্যান তাকে নিজেকে বোঝার সুযোগ দিচ্ছে। যদি অফিসে কোনো প্রজেক্ট কঠিন মনে হয়, সে সেটাকে বিকাশের সুযোগ বলে মনে করত। এখন সে ব্যর্থতাকে ভয় পেত না, কারণ সে জানত প্রত্যেক ব্যর্থতা তার ভেতরে নতুন কিছু জন্মাচ্ছে।
কয়েক মাস পর রতন বাইরের শহরে একটি ওয়ার্কশপে যোগ দেবার সুযোগ পেল। ওয়ার্কশপের নাম ছিল লিডারশিপ থ্রু সেলফ অ্যাওয়ারনেস। প্রথমে সে দ্বিধা করেছিল, কিন্তু তারপর নিজেকে চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরি হয়ে গেল। সেই ওয়ার্কশপে সে শিখল যে নিজেকে জানাই হলো নেতৃত্বের প্রথম ধাপ। সেখানে সে এমন অনেক মানুষের সাথে দেখা করল যারা নিজেদের সংগ্রামের সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছে। সে অনুভব করল যে প্রত্যেক মানুষের বিকাশের যাত্রা আলাদা, কিন্তু সাধারণ বিষয় হলো ধারাবাহিকতা এবং সাহস। সেখান থেকে যখন সে ফিরল, তার ভেতরে এক নতুন আগুন ছিল। এখন সে শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্যও কিছু করতে চাইত। সে তার পুরনো কবিতার গ্রুপটি আবার শুরু করল, কিন্তু এবার একটি নতুনত্বের সাথে। প্রতিটি মিটিংয়ে একটি থিম রাখা হতো, যেমন সাহস, ক্ষমা, ব্যর্থতা, স্বপ্ন, আর প্রত্যেক সদস্য সেই বিষয়ে তাদের ভাবনা শেয়ার করত। এই প্রক্রিয়ায় রতন শিখল যে ব্যক্তিগত বিকাশ শুধু একাকী হয় না। যখন আপনি অন্যদেরকে বাড়তে দেখেন, তখন আপনি অনুপ্রাণিত হন, আর যখন আপনি নিজের শেখা জিনিসগুলো অন্যদের সাথে শেয়ার করেন, তখন তা আপনার ভেতরে আরও গভীরভাবে গেঁথে যায়। একদিন সন্ধ্যায় সে তার ডায়েরিতে লিখল, আমি এখন বদলাচ্ছি, কিন্তু অন্য কারো মতো নয়, নিজের গতিতে, নিজের মতো করে। কখনো থামি, কখনো পড়ি, কিন্তু প্রতিবার আরও একটু নিজের কাছে ফিরে আসি। এখন তার বন্ধুরাও তাকে বলতো, রতন, তুই আগের চেয়ে অনেক পরিণত হয়েছিস। আগে তুই সব কিছুতে চিন্তিত হয়ে যেতিস, এখন শান্ত থাকিস, বিচক্ষণতার সাথে কথা বলিস। এটা শুনে তার ভালো লাগতো, কিন্তু সে জানতো এটা রাতারাতি হয়নি। এর পেছনে ছিল সেই সব কান্না, সেই সব রাত, সেই সব প্রশ্ন যা সে নিজেকে করেছিল। রতন এখন নিজের জন্য একটি মিশন তৈরি করেছিল, প্রতিদিন নতুন কিছু, অর্থপূর্ণ কিছু করা। তা ছোট হোক বা বড়, প্রতিটি অভিজ্ঞতা থেকে সে কিছু শিখত। যেমন একদিন মেট্রোতে একটি শিশুকে হাসতে দেখে সে নিজেকে জিজ্ঞেস করল, আমি শেষ কবে এত শুদ্ধ আনন্দ অনুভব করেছি? সেদিন থেকে সে ঠিক করল যে দিনে অন্তত একবার সে নিজেকে ইচ্ছাকৃতভাবে খুশি রাখবে। তা এক কাপ কফি হোক, কোনো প্রিয় গান হোক, বা কোনো অচেনা মানুষকে ধন্যবাদ বলা হোক। এভাবেই একদিন রতনকে তার গ্রামে যেতে হলো। বাবার শরীর ভালো ছিল না। গ্রামে ফিরে যখন সে তার পুরনো ঘরে পা রাখল, তখন সব পুরনো স্মৃতি ফিরে আসতে লাগলো। সেই দেওয়াল, সেই ডায়েরি যা সে ফেলে এসেছিল, সব কিছু আগের মতোই ছিল। শুধু রতন এখন আর আগের মতো ছিল না। সে ডায়েরি খুলে তাতে লেখা কিছু পুরনো কষ্টভরা পাতা পড়ল। এখন সে সেগুলো পড়ে ভয় পেত না, সে সেগুলোকে আপন করে নিয়েছিল। সে ভাবল, এই সব কিছুই আমার যাত্রার অংশ। রতন সেদিন তার মাকে বলল, মা, আমি এখন বুঝতে পেরেছি যে মানুষকে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা উচিত। যেমন খেতে রোদ জল লাগে, তেমনি আমাদেরও প্রতিদিন নিজের উপর কাজ করা উচিত। মা হেসে বললেন, এখন তুই সত্যিই বড় হয়ে গেছিস বাবা। গ্রাম থেকে ফেরার সময় ট্রেনে বসে রতন শেষবারের মতো সিলের বইটি খুলল। একটি কবিতা ছিল, বদল ধীরে হয়, কিন্তু যখন তা আসে তখন সব কিছুকে আলোকিত করে দেয়। তুই নিজের থেকে পালাস না, কারণ তুই সবচেয়ে বড় চমৎকার। রতন সেই লাইনটি বারবার পড়ল। সে এখন বুঝতে পেরেছিল যে ব্যক্তিগত বিকাশ কোনো গন্তব্য নয়, বরং একটি চলমান যাত্রা। আর সবচেয়ে বিশেষ কথা হলো, এটা অন্য কারোর জন্য নয়, শুধু নিজের জন্য। এখন সে শহরেই থাকুক বা গ্রামে, কবিতা হোক বা নীরবতা, রতন প্রতিটি মুহূর্তকে বিকাশের সুযোগ হিসেবে দেখত। তার চোখ জানালার বাইরে ক্ষেতের দিকে তাকিয়েছিল, কিন্তু মনে চলছিল, আমি আজ যে মানুষটাকে যাপন করছি সে কালকের সেই ছোট রতনের স্বপ্ন ছিল। আর এখন আমার কাজ হলো প্রতিদিন একটু একটু করে সেই রতনের সংস্করণ হয়ে ওঠা, যে নিজের সম্মান করে, যে শেখে, পড়ে আর তারপর ওঠে প্রতিবার আরও শক্তিশালী হয়ে। শীতের শুরু ছিল। গ্রামে প্রত্যেক সকাল হালকা কুয়াশায় ঢাকা থাকত। রতন এবার কয়েক সপ্তাহের জন্য গ্রামেই ছিল এবং নিজের ক্ষেতের দেখাশোনা করছিল। সকালে যখন সে ক্ষেতের দিকে যেত, তখন গাছের ছায়া, শিশির বিন্দু এবং সূর্যের হালকা কিরণ তাকে এক অন্য জগতে নিয়ে যেত। আগে এসব শুধু দৃশ্য ছিল, এখন এগুলি তার আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সে প্রায়ই গাছের নিচে বসে দূরের দিগন্তের দিকে তাকাতো, যেখানে ধোঁয়াশা আর সূর্যের আলো মিশে যাচ্ছে। তার মনে হতো যেন তার মনটাও ঠিক তেমনই, কিছুটা পরিষ্কার, কিছুটা ধোঁয়াশা, কিছুটা আলোয় ভরা, কিছুটা প্রশ্নে ঘেরা। সিলের একটি কবিতা সে অনেকবার পড়েছিল। তাতে লেখা ছিল, মনের আকাশও বদলায়, কখনো মেঘে ঢাকা, কখনো আলোয় ভরা। দেখ, যা তুই বাইরে দেখছিস তা তোর ভেতরেরই ছবি।
এই লাইনটি তাকে ভাবতে বাধ্য করেছিল যে প্রকৃতিতে আমরা যে চিত্র দেখি তা কি আসলে আমাদের ভেতরের অনুভূতিরই প্রতিচ্ছবি। এখন যখন সে জলের ওপর পড়া সূর্যের আলো দেখত, তখন তার নিজের মনের হালকা অনুভূতির ঝলক পেত। যখন গাছের পাতা হাওয়ায় কাঁপত, তখন মনে হতো যেন তার মনের ভয়গুলো ভেতরে কোথাও কাঁপছে। একদিন ক্ষেত থেকে ফেরার পথে হালকা বৃষ্টি শুরু হলো। রতনের ছাতা ছিল না, কিন্তু সে নিজেকে ভিজতে দিল। সে হাঁটতে থাকলো এবং প্রতিটি ফোঁটা অনুভব করতে থাকলো। তার সেই সব কথা মনে পড়ল যা সে কখনো কাউকে বলেনি। অসমাপ্ত স্বপ্ন, ভাঙা সম্পর্ক এবং সেই ছোট ছোট অনুশোচনা। কিন্তু সেই বৃষ্টিতে কিছু একটা ছিল। সেই আর্দ্রতা তার শরীর থেকে নয়, তার আত্মা থেকে বইছিল, যেন তার ভাবনাগুলো নিজেকে পরিষ্কার করে নিচ্ছে। বাড়ি ফিরে সে ভেজা কাপড় বদলে নিজের ঘরে বসল। জানালার বাইরে তাকিয়ে সে যে চিত্র দেখেছিল তা ধীরে ধীরে তার ডায়েরির পাতায় নেমে এলো। সে লিখল, ফোঁটা পড়ল আজও, কিন্তু এবার মাটিতে নয়, আমার ভেতরের শুকনো মাঠে। হয়তো এবার কিছু জন্মাবে সেখানে যেখানে কখনো কিছু ছিল না। এই পংক্তিগুলো এখন আর শুধু কবিতা ছিল না, এগুলি তার নিজের মনের মানচিত্র হয়ে উঠেছিল। বৃষ্টিতে সে যে চিত্র দেখেছিল তা এখন তার নিরাময় এবং স্বচ্ছতার মাধ্যম হয়ে উঠেছিল। প্রতিফলিত চিত্রাবলী এখন তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছিল। যখনই সে গ্রামের মন্দিরের ঘণ্টার শব্দ শুনত, তার মনে হতো যেন সেই শব্দ তার ভেতরের অস্থিরতাকে ছুঁয়ে যাচ্ছে। যখন সূর্য ডুবত এবং আকাশ গোলাপি কমলা রঙে ছেয়ে যেত, তখন তার মনে হতো যেন তার ভেতরেও কিছু রং ভরে উঠছে, আশা, শান্তি এবং নতুন স্বপ্নের রং। একবার সে পুকুরের ধারে বসেছিল। জল ছিল একদম শান্ত। সে নিজের প্রতিবিম্ব দেখল আর প্রথমবার নিজের মুখে এক অন্যরকম শান্তি দেখল। যেন এই সেই মানুষ যে একসময় নিজেকে চিনতে পারত না, কিন্তু এখন নিজের ভেতরে তাকাতে শিখেছে। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন আমার অনুভূতিগুলোকে চিত্রাবলীর মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারছি? আর উত্তর ছিল হ্যাঁ। সে এখন প্রত্যেক প্রাকৃতিক উপাদানকে রূপক হিসেবে দেখতে শুরু করেছিল। সূর্যের প্রথম কিরণ মানে নতুন শুরু, রাতের নীরবতা মানে আত্মবীক্ষণ, বয়ে চলা হাওয়া মানে মুক্ত মন, আর শুকনো পাতা মানে সেই জিনিসগুলো যা এখন পিছনে ফেলে আসা উচিত। গ্রামেই একটি পুরনো বাংলো ছিল যা এখন আর কেউ ব্যবহার করত না। একদিন কৌতূহলবশত রতন সেখানে চলে গেল। দেওয়াল ভাঙা ছিল, ছাদ থেকে সূর্যের রেখা মেঝেতে পড়ছিল, আর প্রত্যেক কোণ যেন কোনো গল্প শোনাচ্ছিল। তার সেই বাংলোকে নিজের পুরনো সত্তার মতো মনে হলো, একসময় ভরা, তারপর খালি, আর এখন ধীরে ধীরে নিজেকে নতুন রূপে খুঁজে বের করার চেষ্টা করছে। সে সেখানে বসে লিখল, এই দেওয়ালগুলোও ভাঙা, কিন্তু এদের মধ্যেও এখনো গল্প আছে। যেমন আমি ভাঙা, কিন্তু এখনো কিছু বলার বাকি আছে। এই চিত্রাবলী কেবল বর্ণনা ছিল না, এগুলি তার ভেতরের মনস্তাত্ত্বিক অবস্থাকে দেখাচ্ছিল। সে চিত্রাবলী শুধু বাইরের জিনিস দেখার জন্য নয়, বরং ভেতরের মনস্তাত্ত্বকে বোঝার জন্য ব্যবহার করছিল। কিছুদিন পর গ্রামে মেলা বসল। বাচ্চাদের হাসি, রঙিন ঝান্ডা, বেলুন, হালুয়ার গন্ধ সব কিছুই প্রাণবন্ত ছিল। কিন্তু সেই ভিড়েই একটি শিশু বেলুন বিক্রি করছিল। অন্য বাচ্চারা বেলুন কিনছিল আর সে বিক্রি করছিল। সেই দৃশ্য দেখে রতন থেমে গেল। সে সেই শিশুটির চোখে এক অন্যরকম পরিপক্কতা দেখল, যা হয়তো তার বয়সের চেয়ে অনেক বেশি। আর সেই মুহূর্তে তার নিজের পুরনো অবস্থার কথা মনে পড়ল, যখন সেও সবার আনন্দ দেখে ভেতর থেকে খালি অনুভব করত। সে ভাবল, কখনো কখনো চিত্রাবলী শুধু সৌন্দর্য দেখানোর জন্য হয় না, তা আমাদের মনোযোগ সেই সব জিনিসের দিকে নিয়ে যায় যা আমরা উপেক্ষা করি নিজের ভেতরে এবং সমাজে। সে সেই শিশুটির কাছ থেকে একটি বেলুন কিনে জিজ্ঞেস করল, খুশি তো? শিশুটি হেসে বলল, বেলুন বিক্রি করি, কিন্তু খুশি নই। সে সেই বেলুনটি নিজের ঘরের জানালায় বেঁধে দিল, এই কথা মনে রাখার জন্য যে প্রতিটি ছবির একটি গল্প থাকে এবং প্রতিটি গল্পে একটি সত্য লুকিয়ে থাকে। রতন এখন সক্রিয়ভাবে চিত্রাবলী ব্যবহার করতে শুরু করলো তার ভাবনার ধরনে। যখনই সে বিভ্রান্ত হতো, সে কোনো ছবি মনে করত, যেমন কোনো ধোঁয়াশা রাস্তা বা কোনো খালি মাঠ, এবং ভাবত যে তার মন এখন তেমনই। তারপর সে সেই ছবিটিকে মানসিকভাবে রূপান্তরিত করত। সেই রাস্তায় আলো ভরত, সেই মাঠে গাছ লাগাতো, আর এই প্রক্রিয়া তার অনুভূতিগুলোকে বদলাতে সাহায্য করত। সে শিখেছিল যে চিত্রাবলী শুধু দেখার জিনিস নয়, তা অনুভব করার জিনিস। আর যখন চিত্রাবলী আমাদের মনের মনস্তত্ত্বকে প্রতিফলিত করে, তখন তা কবিতা নয়, একটি থেরাপি হয়ে যায়।
গ্রামে কাটানো এই দিনগুলো রতনকে এক নতুন স্বচ্ছতা দিয়েছিল। সে এখন নিজের সাথে সংযোগ স্থাপনের এক নতুন উপায় খুঁজে পেয়েছিল, ভিজুয়াল এবং রূপকের মাধ্যমে। এখন সে যখনই কবিতা লিখত তাতে বাস্তব চিত্রের সাথে জড়িত আবেগ ঢেলে দিত। যেমন সে একটি কবিতায় লিখেছিল, আমি বলবো না আমি দুঃখী, আমি বলবো আজ মনের আকাশ একটু ধোঁয়াশা। আমি বলবো না আমি একা, আমি বলবো আজকের রাস্তায় কেউ সাথে হাঁটছে না। কিন্তু এসব বদলাবে, কারণ প্রত্যেক কুয়াশার পর সূর্য অবশ্যই ওঠে। এখন চিত্রাবলী তার জন্য শুধু শব্দের খেলা নয়, বরং আত্মার ভাষা হয়ে উঠেছিল। আর এই প্রতিফলিত চিত্রাবলী তাকে তার মনস্তত্ত্বের সাথে সংযোগ স্থাপনের সবথেকে খাঁটি মাধ্যম হয়ে উঠেছিল। সকালের সময় ছিল, গ্রামের গলিগুলো তখনও শান্ত। হালকা রোদ ছাদের ওপর নামছিল আর একদম ঠান্ডা হাওয়া বইছিল। রতন তার বাড়ির ছাদে বসেছিল, এক হাতে গরম চায়ের কাপ আর অন্য হাতে তার ডায়েরি। এখন তার অভ্যাস হয়ে গিয়েছিল প্রতিদিন সকালে কিছুটা সময় নিজের সাথে কাটানো। কোনো ডিস্ট্র্যাকশন নেই, কোনো মোবাইল নোটিফিকেশন নেই, শুধু সে আর তার মন। এই কয়েক মাসে অনেক কিছুই বদলে গিয়েছিল। যে রতন নিজেকে কখনো বোঝেনি, এখন সে নিজের প্রতিটি ছোট বড় ভাবনাকে পর্যবেক্ষণ করতে শুরু করেছিল। যে আবেগগুলো তাকে চিন্তিত করত, এখন সে সেগুলোকে চিনে বোঝার চেষ্টা করত। সে অনুভব করেছিল যে জীবনের আসল সমৃদ্ধি তখনই পাওয়া যায় যখন আমরা প্রতিটি মুহূর্তকে পূর্ণ সচেতনতার সাথে যাপন করি, অতীতের জন্য অনুশোচনা না করে এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন না হয়ে। তারই মনোযোগের যাত্রা হঠাৎ করে শুরু হয়নি। সে ধীরে ধীরে কবিতা এবং চিত্রাবলীর পথ ধরে সেই অবস্থায় পৌঁছেছিল। সিলের আরও একটি কবিতা তাকে অনেক কিছু শিখিয়েছিল। প্রতিটি মুহূর্ত একটি দরজা, যা দিয়ে তুই নিজের কাছে পৌঁছতে পারিস। তোর মনোযোগই তোর চাবি, আর তোর বর্তমানই তোর সত্যি। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি এখন সত্যি বর্তমানে বাস করছি? আর উত্তর ছিল, এখনও পর্যন্ত সে যা জীবন কাটিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি শান্তি সে তখনই পেয়েছে যখন সে তার চারপাশের জিনিসগুলোকে পূর্ণ মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছিল। এখন খেতে কাজ করার সময়ও তার ধ্যান শুধু গমের শীষের ওপর থাকতো না, বরং সেই হাওয়ার ওপর থাকতো যে হালকা সরসরানি নিয়ে আসতো, সেই মাটির গন্ধের ওপর থাকতো যে বৃষ্টির পর উঠত, সেই সূর্যের গরমের ওপর থাকতো যা পিঠে ধীরে ধীরে অনুভূত হতো। আগে এসব অলক্ষ্যে চলে যেত, এখন এগুলোই তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হয়ে উঠেছিল। একদিন রতনের শহর থেকে এক পুরনো বন্ধু দেখা করতে এলো। সে শহরের দৌড়াদৌড়িতে পরেশান ছিল, ক্রমাগত মোবাইল আর মিটিংয়ে ভরা জীবন, আর ভেতরে এক অদ্ভুত শূন্যতা। সে রতনকে বলল, তুই তো খুব বদলে গেছিস বন্ধু, আগে তুইও আমার মতো অস্থির থাকতিস, এখন এত শান্ত কিভাবে? রতন হেসে বলল, কারণ এখন আমি সব কিছুকে পুরোপুরি অনুভব করি। যখন চা খাই তখন শুধু তার স্বাদ নয়, তার উষ্ণতাও বুঝি। যখন কেউ কথা বলে তখন শুধু শুনি না, আত্মস্থ করি। আর যখন হাঁটি তখন নিজের পায়ের শব্দও শুনি। বন্ধুটি একটু চুপ করে থেকে বলল, মানে তুই এখন ধ্যানে থাকিস? রতন উত্তর দিল, হয়তো ধ্যানে নয়, কিন্তু মনোযোগে থাকি। তারপর সে বন্ধুকে ক্ষেতের দিকে বেড়াতে নিয়ে গেল। হাঁটার সময় দুজনেই চুপ ছিল। হাওয়া বইছিল, গাছ দুলছিল, আর মাটির আর্দ্রতা পায়ে লাগছিল। সেই নীরবতার মধ্যেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছিল। যখন তারা ফিরল, বন্ধুকে বলল, আমি প্রথমবার হাঁটা অনুভব করলাম। রতন হাসল এবং বুঝল যে তার কথা বন্ধুটি বুঝতে পেরেছে। ধীরে ধীরে রতনের এই মনোযোগের উপস্থিতি আশেপাশের মানুষের ওপরও প্রভাব ফেলতে লাগল। গ্রামের ছোট বাচ্চারাও এখন তার কাছে এসে চুপচাপ গাছের নিচে বসতে পছন্দ করত। তারা কিচ্ছু বলতো না, শুধু বসত, দেখত আর নতুন কিছু অনুভব করত। একদিন একটি বাচ্চা বলল, রতন ভাইয়া, যখন তোমার কাছে বসি তখন সব কিছু শান্ত লাগে। রতন উত্তরে কিছু না বলে শুধু তার মাথায় হাত বুলিয়ে দিল। এখন সে বুঝতে পারল যে বর্তমানে থাকা শুধু নিজের জন্য নয়, এটি একটি শক্তি হয়ে যায় যা অন্যদের কাছেও পৌঁছায়। একবার সে খেতে একা বসে ডায়েরিতে লিখছিল, সময়ে আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। এখন আমি প্রতিটি মুহূর্তের সাথে মিলে চলি। যা এখন আছে তাই সব কিছু, না আছে কালকের প্রতিশ্রুতি, না আছে অতীতের বোঝা। এখন কবিতা শুধু তার শিল্প ছিল না, তা তার জীবনশৈলী হয়ে উঠেছিল। প্রতিটি কবিতা একটি ধ্যান, প্রতিটি শব্দ একটি শ্বাসের মতো। সে এখন এটাও বুঝেছিল যে প্রাণটি বাইরের দুনিয়া থেকে নয়, ভেতরের সচেতনতা থেকে আসে। সন্ধেবেলায় যখন সে সূর্যকে ডুবতে দেখত, তখন তার এটা ভেবে দুঃখ হতো না যে দিন শেষ হয়ে যাচ্ছে, বরং সে কৃতজ্ঞ হতো যে সে সেই দিনটাকে পুরোপুরি যাপন করেছে। প্রতিটি রং, প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি, সে সব কিছুকেই সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করেছে, কোনো বিচার ছাড়া, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া।
এক রাতে গ্রামে বিদ্যুৎ ছিল না, সব অন্ধকার, শুধু চাঁদের আলো আর জোনাকির টিপটিপানি। রতন খেতে একা বসেছিল, কোনো মোবাইল নেই, কোনো শোরগোল নেই। সেই নীরবতায় সে তার ভেতরের প্রতিটি আবেগকে পরিষ্কার দেখতে পাচ্ছিল। কোনো দৌড়াদৌড়ি নেই, কোনো তুলনা নেই, শুধু এক বিশুদ্ধ সচেতনতা যে সে এখন এখানে আছে এবং এটাই যথেষ্ট। সে নিজেকে শেষ একটি প্রশ্ন করল, আমার কি এখন আর কিছু জানার প্রয়োজন আছে? আর তার মন বলল, তুই যা জানার দরকার ছিল তা জেনে গেছিস, নিজেকে, নিজের আবেগগুলোকে, নিজের সময়কে। এখন রতনের যাত্রা কোনো লক্ষ্যের দিকে ছিল না, বরং সে নিজেই যাত্রা হয়ে উঠেছিল। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তার জন্য একটি শিক্ষা ছিল। সে এখন বুঝেছিল যে আত্ম আবিষ্কার কোনো গন্তব্য নয়, বরং একটি চলমান প্রক্রিয়া, যা তখনই সত্যি হয় যখন আমরা প্রতিটি মুহূর্তকে মনোযোগের সাথে যাপন করি, পিছনে না তাকিয়ে, সামনে না ছুটে। রাতে ডায়েরি বন্ধ করার সময় সে লিখল, এখন আর কিছু পাওয়ার বাকি নেই, কারণ যা পেয়েছি তা আমি নিজেই, আর যা চলছে তা জীবন, যাকে এখন আমি পুরোপুরি অনুভব করছি। সেই রাতে যখন সে ঘুমালো, তখন প্রথমবার সে কোনো স্বপ্ন দেখেনি, কারণ হয়তো সে পুরোপুরি জেগেছিল নিজের অস্তিত্বে, নিজের জীবনে, নিজের বর্তমানে। আর এখানেই রতনের গল্প শেষ হয়। কিন্তু তার মতো হয়তো আমাদের আসল গল্প সেখান থেকেই শুরু হয়, যখন আমরা প্রতিটি মুহূর্তকে পূর্ণ মন এবং মনোযোগের সাথে যাপন করতে শুরু করি। কারণ শেষে মনোযোগের উপস্থিতি সেই উপহার, যা আমাদের নিজেদের কাছে পৌঁছে দেয়, শান্তভাবে, গভীরভাবে এবং সত্যিকার অর্থে। রতনের গল্পের যাত্রা যতটা সহজ দেখায়, ততটাই গভীর এবং চ্যালেঞ্জিং ছিল। সে এক ছোট্ট গ্রামের ছেলে ছিল, যার হৃদয়ে অনেক বড় স্বপ্ন ছিল। কিন্তু যে সবচেয়ে বড় শিক্ষা সে তার যাত্রায় পেয়েছিল, তা হলো আসল যাত্রা বাইরের গন্তব্যে পৌঁছানো নয়, বরং নিজের ভিতরের সত্যকে বোঝা এবং গ্রহণ করা। গ্রামের গলি থেকে খোলা ক্ষেত পর্যন্ত রতন জানতে পেরেছিল যে জীবনের সৌন্দর্য তখনই আসে যখন আমরা আমাদের প্রতিটি অভিজ্ঞতাকে পুরোপুরি অনুভব করি, তাকে শুধু তাড়াতাড়ি শেষ করে এগিয়ে যাওয়ার চেষ্টা না করে। সে দেখেছিল যে আমরা প্রায়শই আমাদের মনকে এতটাই ব্যস্ত রাখি যে নিজের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই সে তার দিনের শুরু নিজের সাথে সংযোগ স্থাপনের ছোট ছোট অভ্যেস দিয়ে করত। কিছুক্ষণ চুপ থাকা, নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করা এবং চারপাশের পরিবেশকে মনোযোগ দিয়ে দেখা। ধীরে ধীরে সে অনুভব করল যে যখন আমরা পুরোপুরি বর্তমানে থাকি, তখন জীবনের ছোট ছোট রং, শব্দ, গন্ধ আর অনুভূতি আমাদের ভেতরে এক নতুন শক্তি ভরে দেয়। সেই শক্তি শুধু আমাদের ভেতর থেকে খুশি রাখে না, বরং আমাদের সম্পর্কগুলোকেও মজবুত করে। রতন জানতে পারল যে মনোযোগের সাথে উপস্থিত থাকার অর্থ হলো নিজের মনকে প্রতিটি মুহূর্তের জন্য খোলা রাখা, কোনো বিচার ছাড়াই, শুধু গ্রহণের সাথে। যখন রতন তার ভেতরের আবেগগুলোকে স্বীকার করতে শিখল, তখন সে দেখল যে পুরনো ঘাওগুলো ধীরে ধীরে সারতে শুরু করেছে। যে কথাগুলো তাকে একসময় ভয় দেখাতো, এখন সে সেগুলোকে ভালোবাসা এবং বোধার সাথে দেখতে পারত। সে জানতে পারল যে নিরাময়ের অর্থ শুধু কষ্ট ভুলে যাওয়া নয়, বরং তা থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে সেই কষ্টের পরেও এগিয়ে যেতে দেওয়া। নিজের অভিজ্ঞতার মাধ্যমে রতন এটাও জানতে পারল যে ব্যক্তিগত বিকাশ একটি নিরন্তর প্রক্রিয়া। কখনো আমরা এক ধাপ এগিয়ে যাই, তো কখনো দু ধাপ পিছিয়েও আসি, কিন্তু এটা জরুরি যে আমরা আমাদের বিকাশকে অন্য কারো মাপকাঠিতে না মাপি, বরং নিজের ভেতরের অগ্রগতিকেই দেখি। সে তার ছোট ছোট সাফল্যে আনন্দ করতে শিখল এবং ব্যর্থতাকেও একটি মূল্যবান শিক্ষা হিসেবে বুঝতে শুরু করল। রতনের গল্প আমাদের এটাও শেখায় যে যখন আমরা আমাদের মনের ভেতরের দুনিয়াকে বুঝতে শুরু করি, তখন আমাদের সামনে এক নতুন দিগন্ত খুলে যায়, যা প্রতিবিম্বের মতো। যেমন আমরা চারপাশের জিনিস দেখি, তেমনি আমাদের ভেতরের চিন্তা, ভয়, আশা এবং স্বপ্নও আমাদের সামনে একটি ছবির মতো আসে। এই ছবিকে বোঝা এবং তার উপর মনোযোগ দেওয়াই আমাদের অভ্যন্তরীণ বিকাশকে মজবুত করে। সবচেয়ে বিশেষ কথা হলো, রতন জানতে পারল যে মনোযোগের সাথে উপস্থিত থাকা শুধু একাকিত্বে নয়, বরং মানুষের সাথে সংযোগ স্থাপনেও হয়। যখন আমরা কারোর সাথে থাকি এবং সত্যিই তার দিকে মনোযোগ দিই, তার কথা শুনি কোনো বাধা ছাড়াই, তখন আমরা এমন একটি সংযোগ তৈরি করি যা শুধু উপরে উপরে নয়, বরং হৃদয় থেকে হৃদয়ে হয়।
রতনের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সফরে সবচেয়ে জরুরি সঙ্গী আমরা নিজেরাই। তাই আমাদের নিজেদের সাথে সহানুভূতি, ধৈর্য এবং গ্রহণ অভ্যস্তা রাখা উচিত। আর এটাই মনোযোগের সাথে উপস্থিত থাকার আসল অর্থ, নিজের জন্য এবং অন্যদের জন্য পূর্ণ সচেতনতা এবং ভালোবাসার সাথে জীবন যাপন করা। এখন রতনের জীবনে কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো চিন্তা ছিল না যে কাল কি হবে। সে পুরোপুরি আজকের মুহূর্তে বাঁচত, কারণ সে বুঝেছিল যে মুহূর্ত আমরা এখন যাপন করছি সেটাই আমাদের আসল জীবন। আর যখন আমরা এই সত্যকে গ্রহণ করি তখন আমাদের জীবনে শান্তি, আনন্দ এবং গভীরতা আসে। গল্পের শেষ এই কথায় হয় না যে রতন কি করলো বা কি পেল, বরং এই কথায় হয় যে সে নিজেকে কতটা জানলো এবং স্বীকার করলো। আর এই শিক্ষা প্রত্যেকের জন্য জরুরি যে জীবনের আসল সফর তখনই শুরু হয় যখন আমরা আমাদের ভেতরের দুনিয়াকে পুরোপুরি বুঝতে এবং তাকে গ্রহণ করতে শুরু করি। রতনের গল্প একটি নম্র অনুস্মারক যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমরা মনোযোগী থাকতে পারি, নিজেকে শুনতে পারি এবং আমাদের অভিজ্ঞতার সাথে পুরোপুরি উপস্থিত থাকতে পারি। এই মনোযোগের উপস্থিতি আমাদের শুধু নিজেদের কাছে নিয়ে আসে না, বরং আমাদের জীবনকে এক নতুন অর্থ এবং গভীরতা দেয়। এই ভাবনার সাথে রতন তার ছোট দুনিয়ায় বড় হৃদয়ের সাথে একটা নতুন অধ্যায় শুরু করলো, যেখানে প্রতিটি দিন ছিল একটি নতুন শুরু, প্রতিটি মুহূর্ত একটি নতুন শিক্ষা এবং প্রতিটি শ্বাস একটি নতুন আশা। এইভাবেই রতনের গল্প আমাদের জানায় যে জীবনের সবচেয়ে বড় রহস্য হলো প্রতিটি মুহূর্তে একটা খোলা হৃদয় এবং একটি মনোযোগী মন নিয়ে সত্যিকার অর্থে উপস্থিত থাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সারসংক্ষেপটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের ধন্যবাদ।